আসসালামু আলাইকুম। ক্যাপ্টেন পাই ওয়েলকাম করছি ম্যাথ পাইরেটসে আরও একবার। 9-এর ইয়ারলি এক্সামের ম্যাথের আরও কিছু এমসিকিউ সলভ করব, তো সেই উদ্দেশ্যে আসলাম। দেখি চলে যাই ফার্স্ট কোশ্চেনে। ওকে, প্রদত্ত আয়তটির ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য কত? ওকে, দেখো, প্রদত্ত আয়তটির ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য কত? এই আয়তটার, এই আয়তের হচ্ছে দৈর্ঘ্য কত, প্রস্থ কত? দেখো, দৈর্ঘ্য বরাবর কত আছে? 7। আর প্রস্থ কত? এটা যেহেতু 2.5, তাহলে ব্যাসার্ধ 2.5, এটাও 2.5, 2.5 2.5 তো 5 হবে। তাহলে এদিকে 7 আর এটা হলো 5, তাহলে 7 আর 5 কত? 35। তাহলে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 35। 7 দৈর্ঘ্য, প্রস্থ 5, তাহলে 7 × 5, সো ক্ষেত্রফল হচ্ছে 35। আচ্ছা, এটাই বেটার হবে মেবি। ওকে, 35 হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র, তার মানে বর্গের ক্ষেত্রফল কত? মনে করো বর্গের বাহু যদি হয় এ, বর্গের বাহু যদি এ হয়, তাহলে আমরা কি জানি? এ স্কোয়ার সমান হবে 35, কারণ বর্গের ক্ষেত্রফল হবে তখন এ স্কোয়ার। আর বর্গের ক্ষেত্রফল যা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল তো তাই, বর্গের ক্ষেত্রফল যা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল তাই। তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু 35। আমরা জানি 36-এর রুট হচ্ছে 6, তাহলে 35-এর রুট কী হবে? এ ইকুয়াল টু √35। তাহলে 6-এর চেয়ে একটু কম হবে। 6-এর চেয়ে একটু কম কোনটা? এটা, এটা অ্যান্সার। হ্যাঁ, 5.91 সেন্টিমিটার। ওকে, নেক্সট কোশ্চেন। একটি বর্গের পরিসীমা a/3 একক হলে ক্ষেত্রফল নিচের কোনটি? বর্গের পরিসীমা a/3, আমরা কি জানি যে পরিসীমাকে 4 দিয়ে ভাগ করলে, পরিসীমাকে 4 দিয়ে ভাগ করলে বাহুর দৈর্ঘ্য পাওয়া যায়। তো 4 দিয়ে ভাগ করা মানে কি? নিচে 4 দিয়ে গুণ, হরকে 4 দিয়ে মানে হরকে 4 দিয়ে গুণ করলে আলটিমেটলি পুরো রাশিটাকে 4 দিয়ে ভাগ করা হয়। আচ্ছা, তাহলে পরিসীমা a/3 ছিল, তাকে 4 দিয়ে ভাগ করলে কি হয়ে যাবে? ক্ষেত্রফল হয়ে যাবে, সরি, বাহুর দৈর্ঘ্য হয়ে যাবে। এক বাহু, এক বাহু এটা। ওকে, তাহলে বর্গের বাহুর দৈর্ঘ্য যদি এটা হয়, তাহলে বর্গের ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফল হবে এটাকে হোল স্কোয়ার। সরি, দেখলেন বেশি লিখি। তাহলে ক্ষেত্রফল যেটা হবে, ক্ষেত্রফল যেটা হবে সেটা হবে এই বাহু স্কোয়ার, a/12 তার স্কোয়ার। তার মানে a স্কোয়ার ডিভাইডেড বাই 144, a স্কোয়ার ডিভাইডেড বাই 144, কোনটা অ্যান্সার? এটা, a স্কোয়ার বাই 144। রম্বসের এক বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার হলে রম্বসের পরিসীমা কত? আমরা কি জানি? রম্বসের 4 বাহুই কি সমান? রম্বসের 4 বাহুই সমান। এটা যদি রম্বস হয়, রম্বসের এক বাহু 6, তার প্রত্যেক বাহু যদি 6 হয়, তার রম্বসের ক্ষেত্রফল কি হবে? সরি, ক্ষেত্রফল তো চাইনি, কি চেয়েছে? পরিসীমা। 4 বাহুর যোগফল, 4 বাহুর যোগফল কত? 24, তো রম্বসের পরিসীমা 24 সেন্টিমিটার। আচ্ছা, বর্গের বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার হলে কর্ণের দৈর্ঘ্য কত? আমরা কি জানি যে বর্গের বাহুকে √2 দ্বারা গুণ করলে কর্ণ পাওয়া যায়। বর্গের বাহু যেহেতু 10, তাহলে √2 দ্বারা গুণ করলেই আমরা কি পাবো? কর্ণ পাবো। দেখো, যেহেতু বার্ষিক এক্সাম, তাই যথেষ্ট ইজি কোশ্চেন দেওয়া হয়েছে। এটা, একটি বর্গের বাহুর দৈর্ঘ্য a একক এবং কর্ণের দৈর্ঘ্য x একক হলে নিচে কোনটি সঠিক? বাহু দেওয়া আছে, তাহলে বাহুকে থেকে আমি কর্ণটাকে বের করব, বাহু মাধ্যমে কর্ণটা বের করব। বাহু যদি a হয়, কর্ণ হবে √2a। বাহু যদি a হয়, কর্ণ হবে √2a, এটা কর্ণ। কিন্তু কোশ্চেন আবার কর্ণ দেওয়া আছে, সেটা আবার x, তাহলে শর্ত মতে এটা, শর্ত মতে বাহুকে √2 দ্বারা গুণ করলেই কর্ণ পাওয়া যায়, এটাই আমাদের কর্ণ। কিন্তু কর্ণ অলরেডি x দেওয়া আছে, তাই এটা পরস্পর সমান হবে। যদি আমি বর্গ করি দুই পাশে, তাহলে 2a স্কোয়ার ইকুয়াল টু x স্কোয়ার, 2a স্কোয়ার ইকুয়াল টু x স্কোয়ার, সো এটা অ্যান্সার। এইটা, কোনো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের কয় গুণ বা কত, অর্ধেক কিনা, 4 গুণ কিনা, সমান কিনা। আচ্ছা, কোনো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, কোনো একটা বর্গক্ষেত্র মনে করো এরকম। আচ্ছা, এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের বাহু যদি a হয়, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে a স্কোয়ার।
তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলে কর্ণ কি হবে? বাহু এ হলে কর্ণ হবে √2a, সেটা আমরা জানি। বাহু এ হলে কর্ণ হবে √2a, সেটা আমরা জানি। আর এই কর্ণের উপর যদি একটা বর্গক্ষেত্র আঁকা হয়, এই কর্ণের উপর যদি একটা বর্গক্ষেত্র আঁকা হয়, এই যে এটা, এই বর্গক্ষেত্রটা, হ্যাঁ, তাহলে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে √2a হোল স্কোয়ার, √2a হোল স্কোয়ার। আচ্ছা, তো বলা হচ্ছে তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের কয় গুণ বা অর্ধেক কিনা সমান কিনা। তাহলে কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে 2a স্কোয়ার, 2a স্কোয়ার। 2a স্কোয়ারকে কী করলে a স্কোয়ার পাওয়া যায়? 2a স্কোয়ারকে কী করলে a স্কোয়ার পাওয়া যায়? তার মানে কি, 2a স্কোয়ারকে আমি যদি হাফ দ্বারা গুণ করি তবেই তো 2 কাটা যাবে, a স্কোয়ার থাকবে। তাহলে কর্ণের উপর অঙ্কিত যে বর্গ আছে তার যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলের অর্ধেক হচ্ছে আমাদের মূল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাই এটা অ্যান্সার হবে যে কোনো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, কোনো একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল a স্কোয়ার, তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তার কর্ণের উপর অঙ্কিত বর্গ হচ্ছে √2a বাহু, তাহলে বর্গ হবে √2a হোল স্কোয়ার মানে 2a স্কোয়ার। তো 2a স্কোয়ারকে অর্ধেক করলে, মানে 2a স্কোয়ারের সাথে হাফ দ্বারা গুণ করলে তবেই আমাদের মূল ক্ষেত্রফলটা পাওয়া যায়। তাই আমরা বলবো কি, যে কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অর্ধেক। অ্যান্সার হচ্ছে অর্ধেক। ওকে, এটা বৃত্তের কেন্দ্রস্থ কোণ 144 ডিগ্রি এবং ব্যাসার্ধ 10 সেন্টিমিটার হলে বৃত্ত চাপের দৈর্ঘ্য কত? ওকে, একটু ভিজুয়ালাইজ করি, কোশ্চেনটা আঁকার চেষ্টা করি, চিত্রটা আঁকার। কেন্দ্রস্থ কোণ 144 ডিগ্রি, কেন্দ্রস্থ কোণ 144 ডিগ্রি, মনে করো এটা হচ্ছে 144 ডিগ্রি। ব্যাসার্ধ 10 সেন্টিমিটার, এটা ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ। বৃত্তচাপের দৈর্ঘ্য কত? এই যে বৃত্তচাপের দৈর্ঘ্য এস, এই বৃত্তচাপের দৈর্ঘ্য এস, এস ইকুয়াল টু আমরা কি জানি, পাই আর থিটা ডিভাইডেড বাই 180, পাই আর থিটা ডিভাইডেড বাই 180। তো পাই, কারণ আমাদের অপশন পাইয়ের মাধ্যমেই দেওয়া আছে, তো পাই থাকলো। আর কত? 10। থিটা কত? থিটা তো 144, নিচে 180, থিটা দিয়ে এটা কাটো 18 হবে, আর 18 দিয়ে এটা কাটো কত হয়? 8 8 64, 8 6, হ্যাঁ 8 হবে, 8 পাই, 8 পাই হবে অ্যান্সার। হ্যাঁ, কাটাকাটি করে যা আসবে সেটা 8 পাই। তাহলে বৃত্তচাপের দৈর্ঘ্য পাই আর থিটা ডিভাইডেড বাই 180, এই ফর্মুলাটা তোমার জানা থাকলে এমসিকিউ পারবে। ওকে, এটা বৃত্তের ব্যাস ও পরিধির অনুপাত কত? ব্যাস হচ্ছে 2r, পরিধি কত? 2πr। ব্যাস হচ্ছে 2r, পরিধি হচ্ছে 2πr। তো 2 ক্যান্সেল, আর ক্যান্সেল, তাহলে এখানে 1:π, 1:π অ্যান্সার। 1:π কোথায়? প্রথমটা 1:π অ্যান্সার। বৃত্তে ব্যাস 10 সেন্টিমিটার হলে পরিধি কত? একেবারে বাচ্চাদের অঙ্ক। ব্যাস যদি থাকে, ব্যাস থেকে আর ব্যাসার্ধ বের করতে যাবে না, ব্যাস থেকে ব্যাসার্ধ বের করে তারপর পরিধি বের করার দরকার নেই। ডিরেক্ট আমরা হচ্ছে ব্যাসের মাধ্যমে পরিধি সূত্র জানি। কিভাবে? সবার মুখস্থ এটা যে 2πr হচ্ছে বৃত্তের পরিধি, কিন্তু 2r যেটা, 2r কি? ব্যাসার্ধের w, ব্যাসার্ধকে w করলে কি হয়? ব্যাস হয়। ব্যাসকে ডি দ্বারা প্রকাশ করা যেতে পারে, ডি ফর ডায়ামিটার, ইন্টু কি পাই। তার মানে কি, পায়ের সাথে ডি বা ব্যাস গুণ করলেই আমরা পরিধি পেতে পারি। তো ব্যাস তো দেওয়া আছে 10 ইন্টু পাই, 10 ইন্টু পাই, তাহলে 3.1416, তার সাথে 10 গুণ করলে কি হয়? 31 পয়েন্ট সামথিং। এই যেটা পাই হচ্ছে 3.1416, তাহলে 3.1416 এর সাথে 10 গুণ করলে হবে 31 পয়েন্ট সামথিং। ওকে, নেক্সট। একটি বর্গের অন্তর্বৃত্তের ব্যাসার্ধ 3 সেন্টিমিটার হলে বর্গের বাহুর দৈর্ঘ্য কত? একটি বর্গ, তার অন্তর্বৃত্তের ব্যাসার্ধ, একটা বর্গ, তার ভিতরে একটা অন্তর্বৃত্ত আছে, ভিতরে বৃত্ত, অন্তর্বৃত্ত, এটার ব্যাসার্ধ 3, এটার ব্যাসার্ধ যদি 3 হয় তাহলে ব্যাস কত? 6, আর ব্যাস যদি 6 হয় তাহলে বাহু কত হবে? 6ই হবে। তাহলে বর্গের বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার হবে। ওকে, কোনো বৃত্তের পরিধি 14 পাই সেন্টিমিটার হলে ওই বৃত্তের ক্ষেত্রফল কত? পরিধি হচ্ছে 14 পাই। তা আমরা তো জানি বৃত্তের ক্ষেত্রফল বের করার জন্য ব্যাসার্ধ দরকার, তাহলে পরিধি থেকে আমরা আগে ব্যাসার্ধ বের করে নিই। 2πr হচ্ছে পরিধি, তো পরিধি তো 14 পাই, তো পাই ক্যান্সেল, 2r ইকুয়াল টু 14 হলে r ইকুয়াল টু কী হবে? 7, r ইকুয়াল টু হবে 7, তাহলে ব্যাসার্ধ তো 7, এখন ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, 7 স্কোয়ার 49 পাই, এটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল, এটা
49 পাই। ওকে, আর একটা কথা হলো যে প্রত্যেকটা এমসিকিউ কোশ্চেন দেখা মাত্র তোমার নিজের আগে চেষ্টা করবে, আগে সলভ দেখবে না, আগে নিজে চেষ্টা করবে, যখন দেখবে যে না নিজে পারছো না তখন সলভ দেখবে। ওকে, এটা বৃত্তকলা এ ও বি এর ক্ষেত্রফল কত? বৃত্তকলা এ ও বি এর ক্ষেত্রফল, এ ও বি, এটা যদি থেটা হয় তাহলে এটা ক্ষেত্রফল কী হবে আমরা জানি, পাই আর স্কোয়ার থেটা, পাই আর স্কোয়ার থেটা ডিভাইডেড বাই কত, 360, পাই আর স্কোয়ার থেটা ডিভাইডেড বাই 360, পাই তো পাই, অবশ্য পাইয়ের মাধ্যমে দেওয়া নেই, তাহলে আমাদেরকে লিখতে হবে পাইয়ের ভ্যালু 3.1416 ইন্টু আর স্কোয়ার, আর কি আর তো এখানে 5 আর দেওয়া নেই, পাই আর স্কোয়ার থেটা। আচ্ছা, আমি যতদূর জানি মেবি এটা 5 থাকার কথা, দেখি আমি যদি 5 ধরে করি হয় কিনা। ওকে, পাই আর স্কোয়ার থেটা, থেটা কত, থেটা তো 45 ডিভাইডেড বাই 360, ওকে 45 দিয়ে 360 কে কাটো কত হবে, 8, 25 3 কত, 78 কে 8 দ্বারা ভাগ করলে কি হয়, 8 নং 72, মেবি এটা হবে, হ্যাঁ 78 কে 8 নং 72, 8 দ্বারা, হ্যাঁ এটা হতে পারে, এটা অ্যান্সার। তাহলে ত্রিভুজ বৃত্তকলা এ ও বি এর ক্ষেত্রফল, পুরো ব্যাসার্ধটা 5 ধরে নিয়ে, এখানে ব্যাসার্ধ 5 হবে। ওকে, তাহলে এটা আসবে 9.81। এটা একটু কঠিন, এই এমসিকিউটা একটু কঠিন। দেখো বোর্ডে আসছে কোনো না কোনো, মেবি 25-এ বা 24-এ কোনো একটা বোর্ডে আসা কোশ্চেন। ট্রায়াঙ্গেল বিইসি এর পরিসীমা কত? ট্রায়াঙ্গেল বিইসি এটার পরিসীমা কত হবে? দেখো বিইসি এটার পরিসীমা যদি আমি বের করতে চাই, আমরা জানি বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যখন স্পর্শক আঁকা হয়, এই স্পর্শকের দৈর্ঘ্য কিন্তু সমান হয়, তাহলে এটাই এক্স হলে এটাও এক্স হবে, এটা যেহেতু 8 দেওয়া আছে এটাও 8, আর এটা কিন্তু 90 ডিগ্রি বলে দিয়েছে, দেখো এখানে একটা সিম্বল দেওয়া আছে, এটা 90 ডিগ্রি, আর চিত্রে হচ্ছে যখন যে সাইনটা দেওয়া থাকে এটা 90 ডিগ্রি সাইন দেওয়া আছে, সো এটা 90 ডিগ্রি। এখন তোমার মনে হতে পারে সেটা তো 90 মনে হচ্ছে না, তো 60 বা 70, তাতে কিছু যায় আসে না, যেটা দেওয়া আছে ওটাই তোমাকে ভাবতে হবে। সো 90 ডিগ্রি এটা, তাহলে এটা তো পাইথাগোরাস। ওকে, পিথাগোরাসের ফর্মুলা দিয়ে হবে এক্স স্কোয়ার প্লাস ইকুয়াল টু 8 স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ইকুয়াল টু 8 স্কোয়ার, কারণ এটা যেহেতু 90, এটা তাহলে অতিভুজ হবে। বিএসি ত্রিভুজের পরিসীমা বের করতে হলে আমাদের 8 তো এক বাহু দেওয়া আছে, আর এক্স এর মান পেলেই হয়ে যাবে। ওকে, 2x স্কোয়ার ইকুয়াল টু 64, 8 স্কোয়ার মানে 64, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু কী হবে, 2x স্কোয়ার 64 হলে এক্স স্কোয়ার হবে 32, তাহলে এক্স হবে √32, আর √32 কি, সরি √32 কে রুট করলে কি হয়, 16 ইন্টু 2, 16 কে রুট করলে 4, মানে 4√2, √2 তো 1 পয়েন্ট সামথিং আর 4 কত, আচ্ছা দেখি আমরা একটু দেখি, 4√2 হলো, তাহলে ঠিক আছে, এটা 4√2, এটা 4√2, এটা 8, তাহলে 4√2 প্লাস 4√2 প্লাস 8, তাহলে হবে 8 প্লাস 4√2 কত, 8√2, তো 8 যদি আমি কমন নেই 1 প্লাস √2 হবে, 1 প্লাস √2 মানে 1 পয়েন্ট সামথিং, তাহলে 2 পয়েন্ট সামথিং এর সাথে 8 যদি মাল্টিপ্লাই করা হয়, গুণ করা হয়, তাহলে কত, 16, তাই একটু বেশি হবে, 16, 17, 18-এর দিকে হতে পারে, তার মানে অ্যান্সার কোনটা, মেবি এইটা, তোমাদের ক্যালকুলেটার দিয়ে একটু হিসেব করে নিও, সম্ভবত এটা অ্যান্সার। হ্যাঁ, চিত্রে গাঢ় চিহ্নিত অংশের ক্ষেত্রফল কত? গাঢ় চিহ্নিত বলতে কিন্তু বৃত্তের ভিতরের অংশ বোঝাচ্ছে, দেখো বাইরে কিন্তু এই অংশটা কিন্তু কোনো গাঢ় করা হয়নি, এই আয়তক্ষেত্র বাদে বাকি অংশ। আচ্ছা, তাহলে আমরা যদি বাকি অংশের ক্ষেত্রফল বের করতে চাই, আমাদের বৃত্তের ক্ষেত্রফলটা আগে লাগবে, আর বৃত্তের ক্ষেত্রফল বের করার জন্য বৃত্তের ব্যাসার্ধ আমরা কি জানি, পাইথাগোরাস থেকে কি জানি, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ যদি আমাদের দেওয়া থাকে, তাহলে কিন্তু আমরা ওই আয়তক্ষেত্রে কর্ণ বের করতে পারবো। ওকে, এবং এটাও জানি একটা 6 একটা 8 হলে এটা কি হয়, 10 হয়, আয়তক্ষেত্রে কর্ণ হবে 10, তো কর্ণ যদি 10 হয়, যেটা আয়তক্ষেত্রের কর্ণ এটা বৃত্তের ব্যাস, আর বৃত্তের ব্যাস যদি 10 হয়, বৃত্তের ব্যাসার্ধ হবে 5, তাহলে এই বৃত্তের ক্ষেত্রফল হবে পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার, আর তো 5, পাই আর স্কোয়ার, এটা হলো বৃত্তের ক্ষেত্রফল, মাইনাস আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 6 ইন্টু 8, আর 6 ইন্টু 8 মানে কি 48, 25 পাই হচ্ছে কত, 78.54 মেবি, আর মাইনাস 48, 78 থেকে 48 মাইনাস করলে কত, 30 ঘরে নাম্বার হবে, যেটা হবে অ্যান্সার, 30.54,
কারণ দেখো এখানে 30, 65, 126, 75.54, তার মানে কি অপশানগুলো অনেক দূরে দূরে, ক্যালকুলেটার দরকারই নেই। তুমি যদি একটু মাথা কাটাইতে পারো ক্যালকুলেটার লাগবে না। এইটা বৃত্তচাপ এইডি এর দৈর্ঘ্য কত? বৃত্তচাপ এইডি, এই দেখো তোমাদের কিন্তু এই ব্যাপারটা দেখবে যে স্কুলে পরীক্ষাতেও এইরকম ঘটনা ঘটবে, এমন একটা চিত্র দিবে তোমার মনে হবে না জীবনে এটা পসিবল নয়। এইডি বৃত্তচাপ কেমনে? বৃত্তচাপ না এরকম একটু বৃত্তাকার টাইপের হয়, এরকম হওয়ার কথা, কিন্তু দেখো এইডি কিন্তু এই বরাবর দেওয়া হচ্ছে। এখন তোমাকে এটা মানে যেহেতু বলছে বৃত্তচাপ, সো তোমাকে এটা বৃত্তচাপ হিসেবে ধরেই ক্যালকুলেশন করতে হবে। আচ্ছা, এখন তোমার মনে হতে পারে না চিত্র তো এটা হয়নি, এটা বৃত্তচাপ আমি ধরবো না, এটাকে কী ধরবো, কি তরমুজের ফালি ধরে নিবে, কিন্তু যাই ধরো, কিন্তু তোমাকে যেহেতু কোশ্চেনে বলছে যে বৃত্তচাপ এইডি, সো বৃত্তচাপ এইডি ধরতে হবে। তো বৃত্তচাপের দৈর্ঘ্য এস ইকুয়াল টু কি? পাই আর থেটা, পাই আর থেটা ডিভাইডেড বাই 180। পাই কে? পাই তো কি 3.1416 ইন্টু আর, আর কে ব্যাসার্ধ, ব্যাসার্ধ কোনটা? এটা, এটা কিন্তু ব্যাসার্ধ, হ্যাঁ এটা ব্যাসার্ধ। তো আর কিছু দেওয়া আছে এখানে? এটা 4, এটা 6, এটা যদি 4 হয়, এটা যদি 6 হয়, আর কিছু দেওয়া আছে না? আর কিছু তো দেওয়া নেই। চিত্র ও হলো বিসি এর মধ্যবিন্দু, ও হচ্ছে বিসি এর মধ্যবিন্দু, ও যদি বিসি এর মধ্যবিন্দু হয় তাহলে এটা কত? 3, এটা কত? 3, তাহলে এটা 3, এটা 4, তাহলে পিথাগোরাস তো বলে এটা 5। আচ্ছা, এটা 3, এটা 4 হলে এটা 5। তাহলে এই যে বৃত্তাকার অংশ যেটা বৃত্তচাপ, বৃত্তকলা যেটা, তার যে বৃত্তচাপ আমরা বের করতে চাচ্ছি তার ব্যাসার্ধ হবে আর। তাহলে ব্যাসার্ধ আর কত? 5, 3, 4, এটা 5। পাই আর থেটা, থেটা কত? 60 ডিভাইডেড বাই 180। ওকে, 60 দিয়ে 380কে কাটো 3, আর এটা 3 এখানে কাটলে 1-এর চেয়ে একটু বেশি হবে হয়তো বা, তাহলে 5-এর চেয়ে একটু বেশি হওয়ার কথা, 5-এর চেয়ে একটু বেশি হওয়ার কথা। এস, হ্যাঁ, এস ইকুয়াল টু পাই আর থেটা বাই 180। পাই, পাই তো 3.1416, আর কত? এটা 3, এটা 4 হলে এটা তো 5 হবে, তাহলে আর 5, থেটা, থেটা তো 60 ডিভাইডেড বাই 180, পাই আর থেটা বাই 180। ওকে, তাহলে কত আসে? 5 পয়েন্ট সামথিং আসবে, কিন্তু এখানে কোনো অপশন আছে নাই, মেবি ভুল আছে এটা। হ্যাঁ, তাহলে ট্রায়াঙ্গেল এ ও বি ত্রিভুজের ক্ষেত্রফল কত? ট্রায়াঙ্গেল এ ও বি এই ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে দেখি। এটা ট্রায়াঙ্গেল এ ও বি ত্রিভুজের ক্ষেত্রফল, এটা যেহেতু 4 তাহলে এটাও 4, আর এটা যেহেতু 3, এটা 3, 3, 3, 6, এটা মধ্যবিন্দু ছিল, এটা 3, এটা 4, এটা 3, এটা 4 হলে হাফ ইন্টু 3 ইন্টু 4 12, তার মানে কত হবে? 6। এটা ট্রায়াঙ্গেলের ক্ষেত্রফল হবে 6। এটা ঠিক আছে, কিন্তু উপরেরটা মেবি অপশানে ভুল আছে। ওকে, এইটা এ ও বি কোণ 30 ডিগ্রি হলে এ বি চাপের দৈর্ঘ্য কত? এ ও বি কোণ 30 ডিগ্রি হলে এ বি চাপের দৈর্ঘ্য কত? তো এ বি যে চাপ, তো চাপ এ বি ইকুয়াল টু কি? পাই আর থেটা, পাই আর থেটা ডিভাইডেড বাই 180। তো এখানে পাই, তো পাই লিখে ফেলবো 3.1416, আর থেটা, আর কি? আর তো 6, থেটা কি? থেটা দেওয়া আছে এ ও বি 30 ডিভাইডেড বাই কত? 180, 30 দিয়ে এটা কাটো, কত হবে? 6, 6, 6 ক্যান্সেল, 3.1416, এই যে 3.1416, এটা হবে অ্যান্সার। হ্যাঁ, এ বি চাপের দৈর্ঘ্য হবে 3.1416। ওকে, চিত্রে গাঢ় অংশের ক্ষেত্রফল কত? চিত্রে গাঢ় অংশের মানে এই গাঢ় অংশটার ক্ষেত্রফল কত? এটা ফর্মুলা দিয়ে দিবি। ফর্মুলা কি? পাই আর স্কোয়ার থেটা ডিভাইডেড বাই 360, পাই আর স্কোয়ার থেটা ডিভাইডেড বাই 360। পাই তো পাই, এখানে অপশান পাই এর মাধ্যমে আছে। আর কে? আর তো 6, তাহলে 6 স্কোয়ার। থেটা, থেটা কত? থেটা তো 30, এ ও বি 30 ডিভাইডেড বাই 360, এই ভ্যালুগুলো বসিয়ে দাও। পাই আর স্কোয়ার হচ্ছে 36, থেটা হচ্ছে কত? 30, আর নিচে হচ্ছে 360, ক্যান্সেল করে দাও, এটা দিয়ে এটা কত? 12, 12 দিয়ে 36 কাটে 3, 3 পাই, 3 পাই হবে অ্যান্সার। হ্যাঁ, রাস্তাটির ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? আচ্ছা, রাস্তাটি হচ্ছে 2 মিটার চওড়া। দেখো ভিতরের ব্যাসার্ধ, ভিতরে মাঠ বা যাই হোক, ভিতরে বৃত্তাকার ব্যাসার্ধ হচ্ছে 6, আর মাঠের চওড়া হচ্ছে 2, তাহলে বড় বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে 8,
তাহলে বড় বৃত্তের ক্ষেত্রফল হবে পাই 8 স্কোয়ার মাইনাস ভিতরেরটার ক্ষেত্রফল হবে পাই 6 স্কোয়ার, তার মানে কি 64 পাই মাইনাস হচ্ছে 36 পাই, কত 28 পাই, 28 পাই যা আসবে আসলে তাই অ্যান্সার হবে। 3 28 84, 84 এর চেয়ে একটু বেশি হবে, কত হবে মেবি 87.96 হবে, তোমরা ক্যালকুলেটারে দেখে নিও। তাহলে অ্যান্সার কত হবে 28 পাই। ওকে নেক্সট, একটি বৃত্তের ব্যাস 12 সেন্টিমিটার হলে পরিসীমা কত? ব্যাস যদি 1200, পরিসীমা কি পরিধি, পরিসীমা কি পরিধি, বৃত্তের তো পরিধি পরিসীমা বলতে একই বুঝায়। তা আমরা কি জানি যে ব্যাসের সাথে ডিরেক্ট পায়ের মান, একটু আগে এটা বলে আসছি আমি উপরে, পাই ডি হচ্ছে বৃত্তের পরিধি, পাই ডি, পাই তো পাই আর ডি কত, ব্যাস কত 12, 12 পাই, 12 ইন্টু 3.1416, তার মানে কি 36-এর চেয়ে একটু বেশি হবে, কত এই যে এটাই। ভাই ক্যালকুলেটার লাগবে না, অনেক এমসিকিউ আছে ক্যালকুলেটার লাগবে না, কিন্তু আমি তোমাদেরকে এমসিকিউ করতে দেখেছি এই যেরকম মনে করো যে এই যে 3 আর 12 গুণ করবে, এই সেটাও 3 গুণ 12, আবার মনে করো নিজের কাছে ক্যালকুলেটার নাই, তো ক্যালকুলেটারটা দে, মানে ওর কাছ থেকে নিয়ে 3 আর 12, সিরিয়াসলি ক্লাস 9 সায়েন্সে পড়ছো, কমার্সে পড়ছো, যে ক্লাসেই পড়ো, কিন্তু ব্যাপারটা হচ্ছে তুমি তো এটা পারো, ক্যালকুলেটার কেন? অভ্যাস, সরি বদ অভ্যাস, এগুলো একটু ছাড়তে হবে। হ্যাঁ ওকে, পরেরটাতে আসি। কোনো সমতলে দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে অসংখ্য বৃত্ত আঁকা যায়। দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে, এখানে একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু আছে, এই দুটো বিন্দু দিয়ে এরকম একটা বৃত্ত আঁকা যেতে পারে, এরকম একটা বৃত্ত আঁকা যেতে পারে, এরকম একটা বৃত্ত আঁকা যেতে, হ্যাঁ ঘটনা সঠিক। দুটি নির্দিষ্ট বিন্দুতে অসংখ্য বৃত্ত আঁকা যায়, সমরেখ নয় এমন 3টি বিন্দুতে, সমরেখ নয় মানে একই রেখার উপর অবস্থিত নয়, মানে একটা বিন্দু অন্তত একই রেখায়, যে এরকম একই রেখার উপরে 3টে বিন্দু এরকম নয়, তাহলে এই 3টে বিন্দু দিয়ে যায় এরকম আসলে একটা বৃত্ত একা পসিবল। হ্যাঁ এই 3টে বিন্দু দিয়ে যায় এরকম আসলে একটা বৃত্ত একা পসিবল। ওকে বাহ, বৃত্তের জন্য রহিম স্যারের মাথা হয়েছে, যাই হয়েছে তো কিছু একটা। ত্রিভুজের 3টে শীর্ষবিন্দু দিয়ে যায় এরকম আসলে ত্রিভুজ হয়, যখনই 3টে বিন্দু একই রেখার উপর অবস্থিত না হয়, ওই 3টে বিন্দু যোগ করলে কি হয়, ত্রিভুজ হচ্ছে। আচ্ছা অবশ্যই ত্রিভুজ হওয়ার জন্য আরেকটা ক্যাটাগরি আছে, কি জানো, ওই 2 বাহুর যোগফল 3 নম্বর বাহুর চেয়ে বড় হতে হবে। যাই হোক, তো একই রেখার উপর অবস্থিত নয় এরকম যদি 3টে বিন্দু থাকে, তাহলে কি আঁকা যাবে, একটা মাত্র বৃত্ত আঁকা যাবে। বৃত্তের ব্যাস অন্য যে কোনো জ্যা অপেক্ষা বড়, বৃত্তের ব্যাস অন্য যে, হ্যাঁ তাই তো, যে কোনো জ্যা অপেক্ষা বড়, তাহলে 3টেই। বৃত্তের দুটি জ্যা এবি ও সিডি এর মধ্যে এবি কেন্দ্রের নিকটতম, বৃত্তের দুটি জ্যা এবি এবং সিডি, এবি হচ্ছে কেন্দ্রের কাছে আর সিডি হচ্ছে কেন্দ্র থেকে দূরে, তাহলে কন্ডিশন কোনটা সঠিক? ও এবি বড় সিডি ছোট, এই তো নাকি। এবি ও সিডি এর মধ্যে এবি কেন্দ্রের নিকটতম, এবি কেন্দ্রের কাছে আর সিডি কেন্দ্র থেকে দূরে, তাহলে এবি বড় হবে, অবশ্যই সিডি ছোট হবে। উপচাপের অনুবন্ধী চাপে অন্তর্লিখিত কোণ কোন ধরনের কোণ, এই যে এই ব্যাপারগুলো অনেক প্যাচ দিয়ে এটা দিয়ে আসলে 4টা কোশ্চেন হতে পারে। উপচাপের অনুবন্ধী চাপ আমরা কি জানি, উপচাপের অনুবন্ধী চাপ মানে অধিচাপ, আর অধিচাপ মানে কি ছোট না বড়, ছোট না বড়, বড় চাপ। হ্যাঁ অধিচাপ মানে বড় চাপ। এই যে এটা দাঁড়াও, অন্য একটা কালার দিয়ে যাতে বুঝতে সুবিধা হয়, কি দিব, হ্যাঁ সাদা দিই, এই যে এটা মনে করো, হ্যাঁ এটা অধিচাপ। ওকে এইটা হচ্ছে অধিচাপ। আচ্ছা অধিচাপে আমি কেন গেলাম, আমাকে তো উপচাপ বলছে, উপচাপের অনুবন্ধী চাপ, এখন উপচাপের অনুবন্ধী চাপ কিন্তু অধিচাপ, সে অধিচাপে অন্তর্লিখিত কোণ, এখন অধিচাপে অন্তর্লিখিত আর অধিচাপে দণ্ডায়মান, অধিচাপ যেটা আছে তার উপরে সেই অধিচাপের অন্তরে লিখিত, অন্তরে অধিচাপ যেটা তার অন্তরে লিখিত, তাই এই কোণটা হলো অধিচাপে অন্তর্লিখিত কোণ। হ্যাঁ এটা তাহলে কি কোণ, সূক্ষ্ম কোণ, সূক্ষ্ম কোণ। তাহলে তোমাকে কয়েকটা স্টেপে যেতে হবে। উপচাপের অনুবন্ধী চাপ, প্রথমত উপচাপের অনুবন্ধী চাপ মানে অধিচাপ, আচ্ছা সেই অধিচাপে অন্তর্লিখিত মানে কি, এই অধিচাপের ভিতরেই কোণটা হইতে হবে, সেই কোণটা কি কোণ, সূক্ষ্ম কোণ। আচ্ছা কিন্তু যদি কোশ্চেনটা যদি এমন হতো যে অধিচাপের দণ্ডায়মান কোণ, অধিচাপের দণ্ডায়মান মানে অধিচাপের এই যে এই প্রান্ত আর এই প্রান্ত থেকে অধিচাপের উপরে নয় বরং তার সামনেরটার উপরে, সামনের চাপের উপরে যেটা, সেটা হলো স্থূলকোণ। হ্যাঁ সো দণ্ডায়মান অন্তর্লিখিত মানে ওই চাপের উপরে, আর দণ্ডায়মান মানে হচ্ছে ওই চাপের উপরে কোনো বিন্দু, মানে কোণের বিন্দুটা থাকবে না, তার অপোজিট পাশে থাকবে। বুঝো কিনা দেখো, এটা
পাশের চিত্রে এবিসি বৃত্তে বিএসি কোণ কত? এবিসি বৃত্তে বিএসি কোণ, ও ছোটোবেলার অঙ্ক, কি সেটা দেখো তোমাদেরও ছোটোবেলায় 1 বছর তো হয়ে গেছে, অনেকদিন আগেই করছো এটা। কেন্দ্রস্থ কোণ কি? বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে বৃত্তস্থ কোণকে যদি ডব্লিউ করা যায়, বৃত্তস্থ কোণকে যদি আমরা ডব্লিউ করি তাহলে কি পাবো? কেন্দ্রস্থ কোণ পাবো। তাহলে এক্স ইকুয়াল টু কত? 20 পাবো। এক্স ইকুয়াল টু 20 ডিগ্রি, এটাই হবে অ্যান্সার। এই যেটা কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের ডব্লিউ, বৃত্তস্থ কোণের ডব্লিউ হচ্ছে কেন্দ্রস্থ কোণ, সেখান থেকে এক্স এর মান পাবো। ওকে, চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে পি কিউ আর এর সম্পূরক কোণ কত? পি কিউ আর এটার সম্পূরক কোণ কত? আচ্ছা, পি কিউ যদি ব্যাস হয়, পি কিউ যদি ব্যাস হয় আমরা জানি যে অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি হয়। অর্ধবৃত্ত বুঝবো কি করে? পি কিউ হচ্ছে ব্যাস, পি কিউ ব্যাস হলে পি আর কিউ যেটা উপরের অংশটা ওটা কিন্তু অর্ধবৃত্ত। তাহলে পি থেকে এই অর্ধবৃত্তের উপরে যে কোনো বিন্দুতে যদি আমরা গিয়ে থামি তাহলে এখানে অবশ্যই 90 ডিগ্রি কোণ তৈরি হবে, এটা ওকে অর্ধবৃত্তস্থ কোণ বলে। অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি হলে বাকি যে দুটো কোণ আছে এখানে এক্স আর 5x, বাকি যে দুটো কোণ তাদের যোগফল 90, তো এক্স আর 5x তো 6x, 6x ইকুয়াল টু 90, তাহলে x ইকুয়াল টু কত হবে? 15, x ইকুয়াল টু 15 ডিগ্রি। ওকে, পি কিউ আর, তাহলে পি কিউ আর যেটা হবে সেটা তো 5x, তাহলে 5 ইন্টু 15 ডিগ্রি, আর 5 ইন্টু 15 মানে কি? 75 ডিগ্রি। 75 ডিগ্রির সম্পূরক কোণ কত হবে? সম্পূরক কোণ আবার কি? সম্পূরক কোণ কি? দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে তাদেরকে পরস্পর সম্পূরক কোণ বলে। তো সম্পূরক মানে কি? 180, তাহলে 180 থেকে 75 বিয়োগ করে দিই, কয় ডিগ্রি পেলাম? 105 ডিগ্রি। ওকে, 180 থেকে 75 বিয়োগ করে দিলে 105 ডিগ্রি, তাহলে 105 ডিগ্রি হবে আমাদের এটা সম্পূরক কোণ। দেখো এখানে অনেক কিছু জানার আছে। অর্ধবৃত্তস্থ কোণ 90, সেটা আমি প্রথমত জানলাম। বাকি দুই কোণের যোগফল 90, সেখান থেকে আমি ওই কিউ কোণের মান পেলাম। আর কিউ কোণ 75 ডিগ্রি। এখন আমরা আবার এটাও আবার জানতে হচ্ছে যে এটা 75, ঠিক আছে, কিন্তু সম্পূরক কোণ হতে হলে 180 হতে হয়, সে 180 থেকে 75। দেখো কোশ্চেন একটা, কিন্তু এখান থেকে অনেক কিছু জানার আছে। আমি দেখা গেলো অন্য কোশ্চেন তোমার আসছে যে অর্ধবৃত্তস্থ কোণের মান কত, তুমি এটা পারো নাই। বললাম যে এটা পারো নাই, কিন্তু স্যার এটা তো করার নাই, এটা তো কোথায় আসে নাই স্যার, কোথাও করি নাই। ওরে ভাই, এই কোশ্চেনের মধ্যেই তো করে এসো যে অর্ধবৃত্তস্থ কোণের মান 90 ডিগ্রি। ওকে, নেক্সট, সমকোণী ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র কোথায় অবস্থিত? সমকোণী ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র কোথায় অবস্থিত? এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা যদি আমি পরিবৃত্ত আঁকি তাহলে সেই পরিবৃত্তটা এরকম হবে, মনে করো এরকম হবে। কি হলো? যাই হোক, এটার এই যে ব্যাসটা আছে তার মধ্যবিন্দুতে হবে কেন্দ্র। সমকোণী ত্রিভুজের 3টে শীর্ষবিন্দু দিয়ে যে বৃত্ত আঁকা হয় সেই বৃত্তের যে কেন্দ্র হবে সেই কেন্দ্র হবে ব্যাসের ঠিক মধ্যবিন্দু, মানে যেটা এটাই ব্যাস হয় আর কি, মানে অতিভুজের মধ্যবিন্দু। এখন দেখো কোশ্চেনে কিন্তু দুটো অপশান আছে, অতিভুজের উপর, অতিভুজের মধ্যবিন্দুতে। এখন কোশ্চেনও হচ্ছে এবারে এটার ট্রিক্স ব্যাপারটা হচ্ছে এটা যে যদি অতিভুজের মধ্যবিন্দু থাকে তাহলে মাস্ট এটা অ্যান্সার, আর যদি এটা অপশনেই না থাকে তাহলে অতিভুজের উপরে অ্যান্সার। যদি তুমি দেখো যে এখন মনে করো কেউ একজন ক নাম্বারে যদি মনে করো অপশান স্যার এটাই কতে দিয়েছে, কতে দিয়ে সে এটা দেখছে অতিভুজের উপর, আর সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্র অতিভুজের উপর অবস্থিত। এখন বৃত্ত ভরাট করতে ব্যাস মনে করো এটা 1 নম্বরে আসছে, 1-এর ক বৃত্ত ভরাট করে ফেলছে, ব্যাস শেষ। পরে ফ্রেন্ডের সাথে এমসিকিউ মিলাতে গিয়ে পরে দেখবে আরে তুই এটা দেখেছিস, এটা তো অতিভুজের মধ্যবিন্দু হবে, তুমি তো পর্যন্ত দেখোই নি। তো এটা করবে না, এটা আগে করা যাবে না, আপনারা এগুলো করবেন না আর কি, যে আগে দেখবেন যে সবগুলো অপশান আগে দেখতে হবে। ওকে, চিত্রে ও কেন্দ্রস্থ বৃত্তে এবি ব্যাস হলে এসিডি কোণ কত? আমি বলবো এই কোশ্চেনটা মোটামুটি একটু কঠিন আছে। এবি যদি ব্যাস হয় এসিডি কোণ কত? এসিডি তো এইটা, দেখো এসিডি কোণ তো এইটা। আচ্ছা, এবি যদি ব্যাস হয় তাহলে এসিবি কোণ এটা কিন্তু 90 ডিগ্রি। ওকে, এটা হবে 90 ডিগ্রি। কেন? এটা অর্ধবৃত্তস্থ কোণ, এসিবি অর্ধবৃত্তস্থ কোণ। 90 আর 20 কত? 110, 110 ডিগ্রি। এটা 110 ডিগ্রি হলে এটা কিন্তু হবে 70 ডিগ্রি, এটা হবে 70 ডিগ্রি। আবার এবিসিডি কিন্তু বৃত্তে অন্তর্লিখিত একটা চতুর্ভুজ। আচ্ছা, যদি চতুর্ভুজ হয় এটা যদি 70 ডিগ্রি হয় এটা তো হবে 110 ডিগ্রি, এটা 110। আবার এদিকে দুই বাহু আবার সমান, 110 হলে বাকি দুটোর যোগফল কী হবে? 70, 70 হলে এটা 35, এটা 35, সো এই কোণ হবে 35 ডিগ্রি। ওকে, পেন উঠানো ক্রাইম,
তুমি যদি এই অঙ্কে খাতা কলমে অনেক কিছু লিখতে চাও, এই কোণ এত, এইটা এত, এমসিকিউ করার জন্য, তাহলে এটা ক্রাইম হবে, এটা করাই যাবে না, কারণ এটা তো দেখেই বলা যাচ্ছে যে আনসার হতে হবে। এটা 20 হলে এটা 90, 90 20 110, 110 হলে এটা 70 হবে, কারণ ত্রিভুজের 3 কোণ 180 ডিগ্রি। এটা যদি 70 হয় তাহলে এই চতুর্ভুজের বিপরীত কোণ, আমরা জানি বৃত্তের ভিতরে কোনো চতুর্ভুজ হলে তাদের বিপরীত কোণ দ্বয়ের যোগফল 180 হয়। এটা 70 হলে এটা মাস্ট 110 হবে। এটা যদি 110 হয় তাহলে বাকি দুই বাহু যেহেতু সমান, এই দুই বাহু সমান হলে দুই কোণ সমান হবে, দুই কোণের যোগফল 70, তাহলে এটা 35, এটা 35, সো 35 ডিগ্রি হবে। ওকে, আপনারা যদি এরপরও না বুঝেন তাহলে আর কিছু করার নেই। দেখেন তারপরে কি করেন, ব্যাকে এসে আবার একটু শুনেন যে আমি কী বললাম। হ্যাঁ, এটা কিন্তু ভালো একটা সুবিধা যে কী বললাম এটা ব্যাকে এসে আরেকবার শুনেন। তারপরে যদি দেখেন যে না এরপরও বুঝি নেই, তারপরেও আবার কাল তো ক্লাস আছে, চলে আসেন, ক্লাস হবে। ওকে, দেখি এটা বৃত্তে অন্তর্লিখিত কোনো চতুর্ভুজে একটি কোণ 75 ডিগ্রি হলে বিপরীত কোণের মান কত? এটা বৃত্তে অন্তর্লিখিত কোনো চতুর্ভুজ, বৃত্তে অন্তর্লিখিত কোনো চতুর্ভুজ কোনটা? এটা একটি কোণ 75, তাহলে এই কোণ, এই যে একটু আগে যেটা বলছিলাম, এই কোণ যদি 75 হয়, বিপরীত কোণ কত হবে? 105 ডিগ্রি। কারণ বৃত্তের ভিতরে যদি কোনো চতুর্ভুজ থাকে, সেই চতুর্ভুজের দুটি বিপরীত কোণের যোগফল 180 ডিগ্রি হয়। এটা 75 হলে এটা 105 ডিগ্রি হবে। হাফ এসআরটি কোণ কত? হাফ এসআরটি কোণ কত? এটা 70 ডিগ্রি হলে আমরা জানি কি বৃত্তের ভিতরে কোনো চতুর্ভুজ মানে বিপরীত কোণ কি হবে? দুই কোণের যোগফল 180, সো এটা 70 মানে এটা 110। এইটা যদি 110 হয়, এটা যদি 70 হয়, তাহলে বাইরেরটা কত? বাইরেরটাও কত হবে? 70। 110 এর 70 সরল কোণ। এসআরটি তো 70 ডিগ্রি, 70 ডিগ্রি, তাহলে এসআরটি যদি 70 ডিগ্রি, হাফ ইন্টু এসআরটি, এসআরটি 70, আর হাফ ইন্টু 70 মানে কি 35 ডিগ্রি। দিস ইজ দ্য অ্যান্সার, 35। এই যে, তো বৃত্তের ভিতরে কোনো চতুর্ভুজ থাকলে সেই চতুর্ভুজের দুটি বিপরীত কোণের যোগফল 180 ডিগ্রি হয়। কেন্দ্র থেকে দুই পাশে মানের বেশি আধিপত্য, কেন্দ্রীয় প্রবণতা। আচ্ছা, কেন্দ্রীয় প্রবণতা আমরা জানি কি, গড় মধ্যক প্রচুরকে কেন্দ্রীয় প্রবণতা বলে, খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ। কেন্দ্রীয় প্রবণতা মানগুলো কি কি? গড় মধ্যক প্রচুরক। এখন গড় মধ্যক প্রচুরকের কেন্দ্র থেকে দুই পাশে মানে না, কেন্দ্র থেকে দুই পাশে নয়, বরং মানগুলো কেন্দ্রের দিকে পুঞ্জীভূত হয়। যে দুই পাশের চেয়ে কেন্দ্রের দিকে মানগুলো বেশি পুঞ্জীভূত হয়, তাহলে কোনটা হবে? কেন্দ্রীয় মানের দিকে উপাত্ত সহ পুঞ্জীভূত হওয়া, তাহলে খ হবে শিওর, মানে 2 নম্বরটা হবে শিওর। কেন্দ্রীয় মানের দিকে মানের আধিপত্য, কেন্দ্রীয় মানের দিকে উপাত্ত সহ, একই হলো না 2 3? হ্যাঁ, কিন্তু 1 নম্বরটা ভুল হয়, 1 নম্বরটা ভুল হয়েছে। ওকে, পরেরটা। এল হচ্ছে 61, F1 হচ্ছে 4, F2 হচ্ছে 3 এবং H হলো 10 হলো প্রচুরক। আমরা জানি যে প্রচুরকের একটা ফর্মুলা আছে, L প্লাস F1 বাই F1 প্লাস F2 ইন্টু H। ওকে, L কে? L তো 61 প্লাস F1, F1 তো 4, F1 প্লাস F2 কে 3, 4 3 7 ইন্টু কত? H তো 10, 40 কে 7 দিয়ে ভাগ করলে কত হয়? 5 পয়েন্ট সামথিং। 61 প্লাস 5 পয়েন্ট সামথিং, 5 পয়েন্ট সামথিং কত হলো? 65 দশমিক সামথিং হবে। 65 দশমিক সামথিং, তো 65 দশমিক 40কে 7 দিয়ে ভাগ করা যদি হয়, 40-এর সাথে 5 পয়েন্ট সামথিং মানে একটু বেশি হতে পারে। যাই হোক, যে কোনো একটা অ্যান্সার হবে, 65.2 নয় অথবা 66.7 থেকে ক্যালকুলেটার দেখে নিই, মেবি এটা হবে, এটা একটু বেশি কাছে হয়েছে। এইটা ওয়াজিব রেখার লেখা একটা ওয়াই অক্ষ বরাবর কোনটিকে ধরা হয়? ওয়াই অক্ষ বরাবর অজীব রেখা, অজীব রেখায় বিন্দু নেওয়া হয় কোনগুলো? ক্রমযোজিত গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যার বিন্দুগুলো নেওয়া হয়। তাই ওয়াই অক্ষ বরাবর, হ্যাঁ ওয়াই অক্ষ বরাবর ক্রমযোজিত গণসংখ্যা নেওয়া হয়, ওয়াই অক্ষ বরাবর। আর এক্স অক্ষ বরাবর কি নেওয়া হয়? অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। আচ্ছা, সরি, এটা 9 7 7 15, এই উপাত্তগুলো প্রচুরক কত? এই উপাত্তগুলো প্রচুরক কত? প্রচুরক কি সবচেয়ে বেশি, যেটা বেশি সংখ্যক বার আছে? 7 আছে 2 বার, 10 আছে 3 বার, 15 2 বার, হ্যাঁ 10 আছে 3 বার, 10 একবার, 10 2 বার, 10 3 বার। ওকে, 10 আছে 3 বার, সো প্রচুরক কত হবে? 10। ওকে, অফিসিয়াল কিছু ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, ঠিক আছে, ভালো থেকো সবাই, শেষ করছি এখানেই, আল্লাহ হাফিজ।